হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহার বৃদ্ধি টেকনোলজি পল্লীর অ্যাডমিশন ডিপার্টমেন্ট হেড হিসেবে কর্মরত আছি। আজ আমাদের সাথে আছেন আমাদের টেকনোলজি পল্লীর নেটওয়ার্ক ডিপার্টমেন্ট হেড জনাব সোহেল নিজাম স্যার। আশা করছি আপনারা আজকে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম স্যার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ম্যাডাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্যার, আপনি যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে 10 বছরেরও অধিক সময় ধরে আছেন, সো আমরা আজকে আপনার থেকে আপনার এই ইন্ডাস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব, যেগুলো আমাদের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে নেটওয়ার্কিংয়ে আমরা কেন ক্যারিয়ার গড়ব, এটা কেন ক্যারিয়ার গড়া উচিত আমাদের? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথমে শুরুতে আমি সবাইকে শুভেচ্ছা জানাতে চাই আমাদের নেটওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে। আমি সোহেল নিজাম স্যার আছি আপনাদের সাথে আজকে নেটওয়ার্ক ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত এই দায়িত্বতে। সো প্রথম প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে আমার এই অ্যান্সারের প্রথম যে কথাটা থাকবে সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিপার্টমেন্টে বা নেটওয়ার্ক নিয়ে যারা কেরিয়ার করতে চান তাদেরকে আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনস্থির করা। যে আমি একটা কেরিয়ার করতে হলে আমাকে মনস্থির করতে হবে যে এই কেরিয়ারটা কেন আমি করতে চাই, আর আমি যে কেরিয়ারটা করবো এর ক্ষেত্রটা আসলে কোথায়। কারণ আমরা ক্ষেত্র যদি না জানি, আই মিন দ্যাট আমি গন্তব্যস্থল যদি না জানি, আমার ডেস্টিনেশন যদি না জানি, আমি আসলে সোর্স থেকে যে ডেস্টিনেশনের খোঁজটা পাবো না। সো প্রতিটা জিনিসের পিছনে একটা ডেস্টিনেশন থাকা উচিত, যে আমার লক্ষ্য বা আমার কাজ করার ক্ষেত্রগুলো আগে আমাকে জেনে নিতে হবে। সো এই ক্ষেত্রটা যদি আমরা জেনে নেই আর আমার যদি স্থিরতা থাকে আমার কেরিয়ারের তৈরি করার প্রথম অবস্থায়, তাহলে আমার কেরিয়ারটা শুরু করতে খুবই ইজি হবে। জি অবশ্যই। সো প্রথমে যে প্রশ্ন ছিল কি স্যার, আমরা কেন করব নেটওয়ার্কিং এ? করার একটা উদ্দেশ্য হচ্ছে নেটওয়ার্কিং এই ইন্ডাস্ট্রির কেরিয়ার করানো আমাদের ক্ষেত্রটা কিন্তু অনেক বড়। দেখেন আপনি যদি ছোট্ট একটা জায়গা যান, আমি যদি বিটিআরসির আপনাকে ওয়েবসাইটে গেলে ওখানে দেখবেন লিস্ট অফ লাইসেন্স, যে কতটা ক্যাটাগরিতে ওরা লাইসেন্স প্রোভাইড করে থাকে, যারা কিনা টেলিকম, আইএসপি, সার্ভিস প্রোভাইডার, তারপর আইসিএক্স, আইজিডাব্লিউ, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করে বা অপারেটরি যে কোম্পানিগুলোকে লাইসেন্স দিয়ে থাকে, এখানে অনেক বড় একটা কাজ করার ক্ষেত্র আমাদের বাংলাদেশে স্কিল আছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবে, আমরা যখন কাজ করার ক্ষেত্রটা জানবো তখন কিন্তু আমাদের কাজের প্রতি স্পৃহাটা বা স্পিডটা অনেক বেশি চলে আসবে। কারণ অবশ্যই আমাদের জাস্ট ছোট্ট একটা যদি আমি সমীকরণ বলি যে কেন আমি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাচ্ছি, তার একটা বড় কারণ এখানে ক্ষেত্রটা সবচাইতে বেশি এবং অনেক ব্রড। আমি ছোট্ট একটু যদি আমি জাস্ট আজকে একটা ইনফরমেশন আমি অনেক আগে থেকেই জানি, বাট আজকে আমার ইনফরমেশনটা আরও বেশি জানতে হবে। ছোট্ট একটা আমি যদি ইনফরমেশন বলি, জাস্ট আমি আইএসপি নিয়ে যদি কথা বলি, যে ন্যাশনাল আইএসপি কয়টা বাংলাদেশে, যদি আমি ছোট্ট একটা সমীকরণ আমার হাতের সামনে আছে, যে ন্যাশনাল আইএসপি হচ্ছে 120টা লাইসেন্স প্রোভাইড করে। এখানে যদি 50 জন না, আপনি যদি এখানে 50 জন করে দেন তাহলে কিন্তু মিনিমাম আমাদের 6000 এমপ্লয়ার দরকার। তারপর আপনি যদি এখানে সেন্ট্রাল জোনালের কথা চিন্তা করেন, বাংলাদেশে কতটা সেন্ট্রাল জোনাল কোম্পানিকে লাইসেন্স প্রোভাইড করেছে আপনি বিটিআরসি, সেটা যদি আমি দেখি 87টা কোম্পানিকে দিয়েছে, যেখানে আমার যদি 20 জন করে এমপ্লয়ার নেই তাহলে কিন্তু আমার প্রায় 1740 জন এমপ্লয়ার দরকার। তারপরে আমাদের জোনাল কিন্তু আমাদের 4টা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সাউথ ইস্ট জোন, একটা হচ্ছে গিয়ে সাউথ ওয়েস্ট জোন। সাউথ ইস্ট জোনে 62টা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে, এবং যদি আমি 20 জন করে হিসাব ধরি তাহলে আমার কিন্তু 1240। তারপরে আমার হচ্ছে সাউথ ইস্ট জোন, এখানে এই ক্যাটাগরিতে 70টা কোম্পানিকে লাইসেন্স প্রোভাইড করেছে বিটিআরসি। সো এখানে যদি আমি 20 জন করে কোম্পানি ধরি প্রতিটা কোম্পানিতে, তাহলে আমাদের কিন্তু 1400 এমপ্লয়ার দরকার। ইভেন নর্থ ইস্ট, এখানে হয়তো 63টা কোম্পানিকে 20 জন করে ধরলে আমার 1260 জন ইঞ্জিনিয়ার দরকার। ইভেন নর্থ ইস্টে আমার 58টা কোম্পানিকে 20 জন করে ধরলেও কিন্তু প্রায় 1160। জাস্ট আমি 3টে ক্যাটাগরির কিছু কোম্পানির লাইসেন্সের ইমপ্লিমেন্টের কথা বললাম, যেখানে টোটাল
12,800 এমপ্লয়ার বা ইঞ্জিনিয়ার দরকার। আসলে কি 12,800 ইঞ্জিনিয়ার কাজ করতেছে? না, আমরা ক্ষেত্রটা জানি না। এই যে এত বড় একটা ক্ষেত্র, এই ক্ষেত্রটা জানলে কিন্তু আমাদের এই কেরিয়ার করার আগ্রহটা, কেরিয়ার নিয়ে কাজ করার ভালো লাগাটা, স্পিডটা অনেক বেশি কাজে আসবে। সেজন্যই আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করা সবচাইতে বেশি আমাদের মানে কি জানি আমাদের সবচাইতেও ভালো মানে কাজ করার উপযোগী বা কাজ করার ক্ষেত্রটা সবচাইতে বেশি, ঠিক আছে? এই জন্য আমরা এটা সবচেয়ে বেশি চাই। ধন্যবাদ স্যার, অনেক ভালো ইনফরমেশন আপনি আমাদেরকে দিলেন। স্যার, আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে নেটওয়ার্কিংয়ে যদি আমরা ক্যারিয়ার গড়তে যাই তাহলে আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত, মানে আমরা কিভাবে শুরু করব, কিভাবে শুরু করা উচিত আমাদের? দ্যাটস নাইস, খুব সুন্দর সুন্দর ইনফরমেটিভ আমরা মানে প্রশ্নগুলো পাচ্ছি, যেটা আমাদের একটা বিগিনার বা যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইনফরমেটিভ আর খুবই কাজে আসবে আপনাদের এই লাইফটা। আপনি দেখেন কোন কোন পদক্ষেপগুলো নিব। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি দুইটা প্ল্যাটফর্ম, একটাকে বলি কোর নেটওয়ার্কিং, একটাকে বলি সিস্টেম নেটওয়ার্কিং। আমি আগে কোর নেটওয়ার্কিং জানবো, তারপরে সিস্টেম নেটওয়ার্কিং। যদি আমি একটা এক্সাম্পল দিয়ে কথা বলি, একটা বাড়ি তৈরি করতে আগে আমাদেরকে লেআউট তৈরি করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হয়, তারপরে বাড়িতে ইনফ্রাস্ট্রাকচার দেখে দেখে যখন একটা কন্ট্রাক্টরকে বুঝিয়ে দেওয়া হয়, এটা সুপারভাইজ কিন্তু একজন আর্কিটেক্ট থাকে তার ব্যাগ এন্ডে। সো আমাকে একটা রেডি করতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে ওভার দ্য থ্রোতে বাড়িটা আমার রেডি হয়ে যাচ্ছে। সো এই যে জিনিসগুলো লাগছে সেটা কাজ করছে একটা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনার। সো ঠিক তেমনই আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু একটা নেটওয়ার্কিং বা একটা কোম্পানি তৈরি করতে হলে আগে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হয় যে একটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারটা কেমন হবে। সো ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের প্রথমে যদি কথা বলতে সেটা হচ্ছে কোন নেটওয়ার্কিং, যে কোন নেটওয়ার্কিংয়ের কিছু ডিভাইস আছে। আমি লাইক একটা ডিভাইস আপনাদেরকে দেখাতে পারি। আমাদের সিসকো একটা ডিভাইস, স্যার সিসকোর একটা মাইক্রোডিক যদি দেন তাহলে আমাদের জন্য বেটার হবে। আমি ডিভাইসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের বুঝতে আরো সহজ হবে। একটা সিসকো দিতে পারেন, সিসকো দেন না। সো আমি একটু আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা সিসকো ডিভাইস। সো এই সিসকো ডিভাইসটা কোন কম্পোনেন্ট আমাদের সবচেয়ে বেশি লাগে? দেখেন এই ডিভাইসটা নিয়ে যখন আমরা কাজ করি বা ডিভাইসটা নিয়ে যখন কাজ করব, সো দেখেন এটা কিন্তু কোর ডিভাইসে থাকে বা কোন নেটওয়ার্কিংয়ের আমাদের প্ল্যাটফর্মে থাকে। যখন আমি একটা কোন নেটওয়ার্কিং শিখবো, আগে আমার এই সিসকো ডিভাইসের এই সিসকোর সিসিএন এর যখন ট্রেনিংটা আমরা করি, যদি স্টেপটার কথা বলি, আমি কোন নেটওয়ার্কিংয়ের সিসকোর আপনার ভ্যান্ডোরের ওদের যে লার্নিং পার্ট থাকে সেটা প্রথম পার্টটা হচ্ছে সিসিএন, যেটাকে আমি বলি সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। কেন এই ট্রেনিংটা প্রথম পদক্ষেপে আমার নেওয়া উচিত? তার একটা কারণ হচ্ছে আপনার এই ডিভাইসে যদি কাজ করতে চান বা এই ডিভাইসে যদি কনফিগার করতে চান, তাহলে কিন্তু ওই ট্রেনিংটা করার পরে কিন্তু আপনি এই ডিভাইসটার মধ্যে কাজটা করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ডিভাইসের মধ্যে কনফিগার করতে পারবেন না যদি কিনা সিসকোর ওই সিসিএন এর লার্নিংয়ের আপনি যদি ট্রেনিংটা না করে থাকেন। এটা হচ্ছে ফার্স্ট একটা আমার অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার হচ্ছে আমাদের, যেহেতু আমাদের সেকেন্ড স্টেপে আমরা বলি যে কি নেওয়া উচিত, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের মার্কেটিং হচ্ছে আর একটা ভ্যান্ডর। কেন আমি সেকেন্ড স্টেপে এই ভ্যান্ডরটা নিব? কারণ আপনার কোর কম্পোনেন্ট একটা নতুন বা বিগিনারকে কখনোই সিসকোর ওই ডিভাইসে হাত দিতে দিবে না, কারণ আপনি একদম মাত্র শব্দ বিগিনার বা মাত্র ফ্রেশার, আপনাকে আমি এসেই আমার কোর নেটওয়ার্কিংয়ে হাত দিতে দিব না। সো আপনাকে সিসকোর সিসিএন থেকে আপনাকে ওখান থেকে লেয়ার সম্বন্ধে, আইপি অ্যাড্রেস সম্বন্ধে, সাবনেটিং সম্বন্ধে, প্রোটোকল সম্বন্ধে, রাউটিং সম্বন্ধে, সুইচিং সম্বন্ধে খুব ভালো একটা ধারণা এবং কনসেপ্টটা যদি আপনি জানেন, যদি কিনা আমি আপনাকে বলি আপনার কাছে ডিভাইস আছে বাট কনসেপ্ট নেই, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। কারণ একটা বাইক দিয়ে দিলাম, আপনি জানেন না এই অবস্থান থেকে বাইক দিয়ে নিউ মার্কেট যেতে হলে কোন রাস্তাটা আমার সবচেয়ে সহজ হবে, সেটা যদি আমি না জানি, কখনোই কিন্তু ওই বাইক দিয়ে আমি খুব সহজে ওই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। তার একটা বড় কারণ হচ্ছে আমার সঠিক কনসেপ্ট নেই। সো সিসকো এই সিসিএন শিখে আপনি সঠিকভাবে নেটওয়ার্কিং A to Z
কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবেন। ঠিক তার পরবর্তীতে যেটা আমাদের সবচাইতে বেশি লাগে সেটা হচ্ছে মাইক্রোটিক ডিভাইসেস। এই মাইক্রোটিক ডিভাইস দিয়ে আমরা কি করি, ব্যান্ডউইথটাকে ম্যানেজ করি, ব্যান্ডউইথটাকে খুব সুন্দরভাবে কাজ করি, বা ব্যান্ডউইথটা খুব ইউজার ফ্রেন্ডলি আমরা ইউজ করি, বা একটা বিগিনারকে ফার্স্ট অবস্থাতে এই সিসকোর পরে মাইক্রোটিক করার পরে তাকে একটা সাপোর্ট ইঞ্জিনিয়ারিংয়ে যখন নিয়োগ দেওয়া হয় তখন সে কিন্তু এই ডিভাইসের মধ্যে প্রথম কাজটা করবে, কারণ এটা খুব সহজে ম্যানেজ করা যায়, শেখা যায় এবং খুব সহজে এটাকে মনিটরিং করা যায়। এজন্যই আমাদের প্রথম স্টেপটা থাকা উচিত সিসকোর সিসিএনএ, মাইক্রোটিকের এমটিসিএনএ প্লাস এমটিসিএনএ। সো তিনটে মিলে আমরা যে জিনিসটা অফার করি সেটা হচ্ছে নেটওয়ার্কিং 3-in-1। প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে নেটওয়ার্কিং 3-in-1 কমপ্লিট করবেন। এরপরে আস্তে আস্তে আপনি যখন আপডেট হবেন বা একটু 2 বছর আপনি ইন্ডাস্ট্রিতে হয়ে যাবেন তখন আপনাকে নিতে হবে রেড হ্যাট লিনাক্স বা লিনাক্সের ওয়েবগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, কারণ আইএসপি ইন্ডাস্ট্রিতে কি আছে, ওয়েব সার্ভার, ডিএনএস সার্ভার, তারপরে ক্যাশ সার্ভার মনিটরিংয়ের জন্য ক্যাকটি সার্ভার, তারপর জেভিক্স আছে মনিটরিংয়ের জন্য। তাহলে এই ব্যাক এন্ডে মনিটরিং সার্ভারগুলোতে ফ্রন্ট এন্ডে আমরা দেখি, তার ব্যাক এন্ডের যে সার্ভিসটা বা সার্ভারটা কাজ করে এটা হচ্ছে পুরাটাই লিনাক্স ব্যাচ। সো আপনি ওখানে উইন্ডোজ শিখে গেলে কিন্তু কোনোভাবে আপনার কেরিয়ার ভালো হবে না। সো এইভাবে আমাদেরকে স্টেপটা মেনটেন করে গেলে আমরা সবচেয়ে বেশি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে শাইন বা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে খুব তাড়াতাড়ি নিজেকে ডেভেলপের জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। স্যার, আপনি যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছেন, তাই আমরা আপনার থেকে জানতে চাচ্ছি যে নেটওয়ার্কিংয়ে যখন স্টুডেন্টরা ক্যারিয়ার গড়তে চায় তখন সাধারণত তারা কি কি ভুল করে থাকে, ইনস্ট্যান্ট লেভেলে তারা কি কি ভুল করে থাকে? একদম খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ভুল করার ক্ষেত্রে প্রথম ভুলটা করি হচ্ছে আমরা সিলেকশন 2 ধরনের, একটা ট্রেনিং সিলেকশন, একটা ট্রেনার সিলেকশন। ট্রেনিং সিলেকশন হচ্ছে আমরা প্রথমে হার্ডওয়্যার ট্রেনিং করে ফেলি বা সার্ভার একটা ট্রেনিং করে ফেলি। এই যে ট্রেনিং সিলেকশনটা আমাদের জীবনে একটা বড় পদক্ষেপ, বড় একটা চ্যালেঞ্জ, যেটা আমাদের বিগিনাররা ভুল করে মার্কেটিংয়ের ছলে, ডিজিটালের মার্কেটিংয়ের ফাঁদে পড়ে আমরা আমাদের কেরিয়ারের অনেক বড় একটা সময় এই জায়গায় ফেলে দিই। সো এই জায়গাটা কখনো করা যাবে না। সঠিকভাবে সঠিক মেন্টরিংয়ের জায়গায় আপনাকে গিয়ে আপনার যদি ডিসিশনটা নেন তাহলে কিন্তু আপনার ভুলটা হবে না। আমাদের প্রথম ভুলটা হয় আমরা বড় ইনস্টিটিউট, বড় প্ল্যাটফর্ম বা বড় ডিজিটাল মার্কেটিংয়ের কাছে গিয়ে আমাদের এই ভুলটা হয়ে যায়। বা এখানে আরেকটা বড় কারণ হচ্ছে ট্রেনার সিলেকশন, কারণ ইন্ডাস্ট্রিতে অনেকে ট্রেনিং প্রোভাইড করে যে কিনা 2018-19 সালে ডিপ্লোমা করে এসে এখন বাংলাদেশে অনেক বড় বড় রেপুটেড কোম্পানিতে ট্রেনিং করাচ্ছে অ্যাজ এ ট্রেনার। এর কাছ থেকে কিভাবে আমার একটা স্টুডেন্ট কর্পোরেট ইন্ডাস্ট্রি ওই এক্সপেরিয়েন্সটা শিখতে পারবে, ওই ট্রাবল শুটটা শিখতে পারবে না। সো যে ট্রেনিং সেন্টারে যে ট্রেনারের কাছে যান অন্তত ওনার 5 থেকে 10 বছর একটা এক্সপেরিয়েন্স আছে কিনা সেটাকে আপনাকে ভালোভাবে খোঁজ খবর নিয়ে জেনে তারপরে যদি আপনি ওই ট্রেনারের কাছে ট্রেনিংটা নেন তাহলে হবে আপনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল জায়গাতে যাওয়ার একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে। এই ভুলগুলো যদি আমরা না করি, ট্রেনিং সেন্টার না বা কোনো মার্কেটিংয়ের ফাঁদে না, সঠিকভাবে জেনে যদি আপনি যান তাহলে আপনার ভুলটা অনেক অংশে কমে যাবে। এটা আমি বলি আরেকটা বড় কারণ হচ্ছে ট্রেনাররা যদি সঠিকভাবে ডিভাইস বেস কাজটা শেখায় বা আপনাদের ডিভাইস দেখে কাজটা নেন তাহলে আপনাদের আর ভুলগুলো হবে না। ধন্যবাদ স্যার, এত সুন্দর একটা তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনি খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যার পরিপ্রেক্ষিতে আমি সুন্দর করে আনসারগুলো দিতে পারছি। স্যার, আমি আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আপনার থেকে এই তথ্যগুলো জেনে নিচ্ছি যাতে আমাদের স্টুডেন্টরা হচ্ছে পরবর্তীতে কোনো ভুল পদক্ষেপ না নেয়। এক্স্যাক্টলি। জি স্যার। স্যার, ডিপ্লোমা বিএসসি ছাড়াও যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড, যাদের অন্যান্য সেক্টর থেকে এসেছে, তারা কি সাকসেসফুলি ভাবে নেটওয়ার্কিং সেক্টরে তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের কেন আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে, কেন সিএসসি ব্যাকগ্রাউন্ড লাগবে না? একটা কোম্পানি বা একটা ডিভাইস কখনো ম্যানি করে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্র বিশেষে আপনাকে ম্যারি করবে, তাহলে পিওর সিএসসি বা পিওর আপনার মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। বাট আমার যদি চিন্তা করি অনেক সেক্টর আছে, অনেকগুলা কোম্পানি আছে যেখানে কখনো ব্যাকগ্রাউন্ড বেরি করে না, কারণ একটা ডিভাইস যদি আপনি কনফিগার না করতে পারেন, এই ডিভাইসের কনফিগারটা যদি আপনি না পারেন, আমি এখানে সার্টিফিকেট আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করব? সো কাজ শেখাটা
কাজ জানাটা, এক্সপার্ট হওয়াটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। দেখবেন আজকে আপনার যেখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওখানে না হলে দেখবেন আপনি যদি আসলেই কাজ জানেন, আসলে যদি কাজ জানা থাকে, এখানে ব্যাকগ্রাউন্ড কখনোই ভেরি করবে না। কারণ আপনি শিখছেন ইন্টারন্যাশনাল একটা ভ্যান্ডোরের ফর্মাল ট্রেনিং, যেটাকে আমরা অফিসিয়াল ট্রেনিং বলি। ওই ট্রেনিংটা শিখে আপনি কি করতেছেন, একটা জব ইন্ডাস্ট্রির জন্য রেডি হচ্ছেন। এখানে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড পিওরলি ম্যাটার করে না। আচ্ছা স্যার, নর্মালি যে আমাদের এই নেটওয়ার্কিং সেক্টরে হচ্ছে অন্যান্য সেক্টরগুলি থেকে এই সেক্টরে একজন যদি তার ক্যারিয়ার ডেভেলপ করে তো মানে তার স্যালারি রেঞ্জটা কেমন হয়? দ্যাটস নাইস। স্যালারি রেঞ্জের ব্যাপারটা খুবই খুবই একটা অ্যাটেনটিভ একটা ব্যাপার এখানে, যে অন্য জায়গায় আমরা কিন্তু একটা ফিক্সড স্যালারি পাই, এখানে স্যালারি জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন করে। দেখেন আপনি যখন একজন বিগিনার সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন, একজন ডিপ্লোমা পাস বা একজন সদ্য বিএসসি পাস, তখন কিন্তু সে স্যালারিটা পায় 10 থেকে 15 বা 20-এর মধ্যে। তখন আপনি যখন সিস্টেম সাপোর্টে যাবেন তখন কিন্তু স্যালারিটা বেড়ে যাবে 15 থেকে 20। যখন আপনি সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার তখন কিন্তু আর একটু স্যালারি বাড়ে। যখন আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যাবেন তখন 20 থেকে 30-এর ঘরে আপনার এই নেটওয়ার্কিংয়ের ওই স্যালারিটা হয়ে যায়। যখন আপনার অ্যাসিস্ট্যান্ট ধরুন সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার স্যালারিটা 30 থেকে 40 মধ্যে চলে আসে। আর যখন একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন নকের বা নেটওয়ার্কিংয়ের তখন কিন্তু আপনার স্যালারিটা অলমোস্ট কিন্তু আপনার অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, এখন আমাদের এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আপনার সিস্টেম অ্যাডমিন হন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আপনার স্যালারিটা গ্রো করে, তখন নেগোসিয়েটিং আপনার 1 লাখেরও বেশি স্যালারি অনেকের হয়ে থাকে। কারণ এখানে ভ্যারি করে হচ্ছে বিভিন্ন কোম্পানি বেস, মাল্টিন্যাশনাল স্যালারি স্ট্রাকচার একরকম, আইএসপি ইন্ডাস্ট্রি স্যালারি একরকম, ব্যাংকিংয়ের স্যালারিটা একরকম। কারণ ব্যাংকিংয়ের স্যালারিটা হিউজ বেশি স্যালারি থাকে। যখন আপনার কোন নেটওয়ার্কিং প্লাস সিকিউরিটি কাভার করবেন তখন কিন্তু আপনার 1.50 বা 2 লাখের মতো কিন্তু স্যালারি অনেকে পায়, যখন আপনি যত বেশি ক্যাপাবল হবেন। তো আপনার ক্যাপাসিটি, আপনার জ্ঞানের পরিধির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার স্যালারিটা করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, সবাই কিন্তু ইয়ারলি 2টা বোনাস পায়। আমাদের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অনেকে আছে আমরা ইয়ারলি 3টা 4টা পর্যন্ত বোনাস পাই। কারণ হচ্ছে তার ইনস্ট্যান্ট পারফরমেন্সের কারণে কোম্পানি যে বোনাসটা দেয় এটা কিন্তু সবচেয়ে বেশি। তার সাথে আমরা ফ্রিল্যান্সিংয়ের একটা বড় কারণ আছে। কারণ একটা ইঞ্জিনিয়ার যখন সারাদিন একটা কোম্পানিতে জব করে তখন কিন্তু সে চাইলে ছোট যে কোম্পানিগুলো আছে ওগুলাকে সাপোর্ট দিয়ে সে কিন্তু এক্সট্রা একটা ইনকাম কিন্তু এখান থেকে আর্ন করতে পারে। আপনি কিন্তু একটা স্যালারির মধ্যে কিন্তু বসে থাকবেন না, তো আপনি কিন্তু ডাবল স্যালারিতে নিজেকে তৈরি করে নিতে পারবেন। চাইলে আমরা মাল্টিটাস্কিং করতে পারবো। মাল্টিটাস্কিং স্যালারি অ্যাচিভ করার মতো একটা বড় জায়গা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। যদি কিনা সবাই সঠিকভাবে সেটা জেনে শুনে বুঝে করে তাহলে কোনোদিনও নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ক্যারিয়ার নিচু হওয়ার কোনো জায়গা নেই। কারণ পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে, আল্লাহ না করুক, সব ধ্বংস হয়ে যেতে পারে, বাট নেটওয়ার্কিং বা ইন্টারনেট ছাড়া পৃথিবী কখনো চলবে না। তাহলে মানে যত আমরা ডেভেলপড হচ্ছি, দিন দিন যত এগোচ্ছি, আমাদের নেটওয়ার্কিং সিস্টেমও তত উন্নত হচ্ছে এবং বেড়ে যাচ্ছে ক্ষেত্রটা। ডে বাই ডে কোম্পানি বাড়তেছে, ডে বাই ডে নেটওয়ার্কিং এর কনফিগারেশন বাড়তেছে। তার মানে আমাদের ম্যানপাওয়ার ছাড়া তো কোম্পানিগুলো চালানো যাবে না। তো আমাদের ক্ষেত্রটা কিন্তু অনেক বেশি, যদি কিনা আমরা জেনে শুনে বুঝে ওই জায়গাটা যাই। ওকে স্যার, একজন সফল এবং ভালো ইঞ্জিনিয়ার হতে হলে নর্মালি আমাদের কোন কোন স্টেপগুলো মেনটেইন করতে হয় বলে আপনি মনে করেন? আচ্ছা, একজন সফল বা ভালো ইঞ্জিনিয়ার নিজেকে তৈরি করতে চান তাহলে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিচুয়েশন আপনাকে খুব ঠান্ডা মাথায় মেধায় আপনাকে জিনিসটা হ্যান্ডেল করতে হবে। এবং ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে একজন ভালো টিম লিডার হইতে হবে। কখনো নিজেকে বসিং এগিয়ে এটা করা যাবে না। সবসময় টিমকে অ্যাজ এ বড় ভাই হিসেবে লিড করতে হবে। টিমের সাথে সবসময় একটা সুন্দর সুদর্শনপূর্ণ কথা বলে ওদেরকে মেনটেন করতে হবে। এবং আপনাকে সবসময় উদার মনে হইতে হবে। কেমন উদার মন? সবাইকে একসাথে ছুটি দিলে ওই ধরনের উদার মন না। উদার মনটা হচ্ছে একজনে একটা ভুল করলো সেটাকে ফার্স্ট টাইম শুধরে দিয়ে ওকে সেটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তাকে যদি মেনটেন করতে পারেন তাহলে সে আপনার প্রতি অনেকটা লেজার থাকবে। জি স্যার। আর কারণ হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে শুধু যে আপনি কাজ জানতে হবে তা কিন্তু না, ম্যানারিজম, প্রফেশনালিজম, তারপরে স্মার্টনেস, কথা বলার ধরন, কাউকে মেনটেন করার ধরন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনকে কীভাবে করতে হয়, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের ক্ষমতা সম্বন্ধে একটা ইঞ্জিনিয়ারের ভালো ধারণা থাকতে হবে। কারণ একটা আমাদের দুইটা
লিঙ্ক কাটা যেতেই পারে, আমাদের আমাদের পুরো কোম্পানি ডাউন হইতেই পারে, ওই মুহূর্তে কিভাবে চাপটাকে সামলাইতে হয় ওই আন্ডার প্রেশার নেওয়ার একটা ক্ষমতা থাকতে হবে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। যদি আপনি একজন ভালো দক্ষ ভালো মানের যদি ইঞ্জিনিয়ার হতে চান, এই ক্ষেত্রে আপনাকে যদি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বা কোল্ড কল সম্বন্ধে ভালো ধারণা থাকে, তাহলে দেখবেন আপনি এমনিতে একজন ভালো মানের ইঞ্জিনিয়ার ডে বাই ডে আপনি হয়ে রূপান্তরিত হচ্ছে। জি স্যার। স্যার, নর্মালি একটা স্টুডেন্ট যখন শিখতে চায় তার টিচারের উপরে কিন্তু অনেকটা দায়িত্ব হচ্ছে চলে আসে। আমার টিচার আমাকে যেভাবে শিখাবে, যেভাবে গাইড করবে, অবশ্যই সেই স্টুডেন্ট জানবে না, টিচারের উপর এর জন্য অনেকটা দায়িত্ব বর্তায়। সো সেক্ষেত্রে আপনি স্টুডেন্টদেরকে কি সাজেস্ট করবেন যে তাদের ইনস্ট্রাক্টর কিভাবে তারা সিলেক্ট করবে এবং তাদের ইনস্ট্রাক্টরের মধ্যে তাদের কোন গুণগুলো বেছে নেওয়া উচিত? এটা একদম খুব সুন্দর একটা প্রশ্ন। ইনস্ট্রাকশন ফ্রেন্ডলি সিলেকশনটা, একটা ইনস্ট্রাকশন সিলেক্ট করার আগে আমি এর আগে একটু বলে এসেছিলাম, ইনস্ট্রাকশন সিলেক্ট করার আগে দেখতে হবে ইনস্ট্রাকশনের মূল মাইন্ডটা আমি কিন্তু আগে থেকে বুঝতে পারবো না। সো আপনি একটা ট্রেনিং সেন্টারে যখন যাবেন সরাসরি একটা এক্সিকিউটিভের কাছে কখনো যাবেন না। যে ট্রেনার আপনার মেন্টর থাকবেন, যিনি আপনার ট্রেনিংটা কন্ডাক্ট করবেন, তার সাথে আপনি দেখা করার আপনি চান্সটা নেবেন বা তার সাথে দেখা করার সুযোগটা তৈরি করে নেবেন। তাহলে হবে কি, তার সাথে আপনি 10 মিনিট বা 5 মিনিট কথা বললে বুঝতে পারবেন উনি কেমন বা ওনার কথা বলার ধরন বা উনি কেমন মানুষ। তখন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ট্রেনারটা আসলে ফ্রেন্ডলি কিনা। ট্রেনার যদি ফ্রেন্ডলি না হয় বা ট্রেনার যদি খাতারনাক হয় বা একটা সময় আসলাম আবার চলে গেলাম আমি ফোন ধরলাম না, তা কিন্তু না। একটা ট্রেনারের গুণ হওয়া উচিত অ্যাজ এ ফুললি ফ্রেন্ডলি, কোনো প্রকার শো আপ না। আপনাকে সে অ্যাজ এ মানে তার আপনার সাথে মিশে যাবে, আপনাকে পুরোপুরি সে অ্যাজ এ ভাইয়ের মতো ট্রিট করবে, বড় ভাইয়ের মতো ট্রিট করবে। স্যার তো স্যারের জায়গায় থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার সাথে একবার ফ্রেন্ডলি আচরণ করলে যাতে স্টুডেন্ট তার সমস্যাগুলো হচ্ছে খুব ইজিলি স্যারের সাথে শেয়ার করতে পারে এবং খুব ইজিলি হচ্ছে শিখে নিতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা টিচারকে একটা কোশ্চেন করতে গেলে হচ্ছে খুব হেজিটেড ফিল করি যে হ্যাঁ স্যারকে এটা করবো কি করবো না, মানে এইটা যেন স্যারের মধ্যে না থাকে, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। ইঞ্জিনিয়ার আসলে সবকিছু মেনটেন করতে হবে। আমরা ইঞ্জিনিয়াররা সারাদিন এত পরিশ্রম এত কাজ করার পরও এত ঠান্ডা মাথায় কিভাবে থাকে, কারণ আমরা আন্ডার প্রেশার নিতে নিতে আমরা তো অভ্যস্ত হয়ে গেছি যে এটা তো স্টুডেন্ট, আমরা হাজারো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন করি আর আমাদের এই স্টুডেন্টদেরকে স্যাটিসফাই করতে ওই জায়গাটা আমাদের যদি আরো বেশি ক্লিয়ার হয়ে যায়, যদি কিনা সে একজন কর্পোরেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনার হয়ে থাকে। এবং স্টুডেন্টকে অবশ্যই, যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর, স্টুডেন্টকে অবশ্যই খুঁটিনাটি বিষয়ে সকল বিষয়ে জ্ঞান দিতে হবে, তা না হলে স্টুডেন্ট অবশ্যই হচ্ছে সাকসেসফুল হতে পারবে না। এটা অবশ্যই মাথায় জি স্যার। ওকে, ধন্যবাদ স্যার। স্যার, ক্যারিয়ারের কোন সময়টাতে ট্রেনিং শুরু করা উচিত বলে আপনার মনে হয়? এটা খুব বেশ ভালো মানের একটা মানে প্রতিটা প্রশ্ন খুবই ভালো মানের, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল যে কোন সময় আমাদের শুরু করা উচিত। দেখেন, আপনি যখন ক্যারিয়ারের মানে নিজের স্টুডেন্ট লাইফ বা এডুকেশন লাইফ শুরু করেন তখন কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনারটা মানে আপনার ডিপ্লোমা বা আপনারটা বিএসসি বা আপনার গ্র্যাজুয়েশন আপনি কোথায় পৌঁছাবেন বা আপনার ক্ষেত্রটা কিন্তু আপনার তখন জানা হয় না। কারণ তখন আমরা কি করি, আমরা তখন খেলাধুলা করি, টিভি মজ মাস্তি করি, ট্যুরে যাই, রাত জেগে মুভি দেখা। আমার ওই সময়টাতে ওই কাজগুলো করাটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার, বাট একটা সময় করেন তারপরে আপনাকে কি করতে হবে। যদি আমি ডিপ্লোমার কথা বলি তাহলে কিন্তু 4th সেমিস্টার বা 5th সেমিস্টার পর থেকে আপনাকে কেরিয়ারটা শুরু করাটা আমার সবচাইতে দরকার। কারণ আপনি যখন শুরু করবেন আফটার দ্য ডিপ্লোমা আপনি ট্রেনিং না করতে আপনি চাকরির ক্ষেত্রে চলে যাবেন। আর যারা বিএসসি আছেন তাদের তো 3rd সেমিস্টারের পর থেকে শুরু করা উচিত, কারণ আপনার বিএসসি শুরু হওয়ার যতটুকু সময় লেগেছে শেষ হইতে তো অনেক সময়। সো আপনি যখন শেষ করে একটা জায়গায় যাবেন তার আগে কিন্তু আপনি যখন রেডি হয়ে যাবেন তখন কিন্তু আপনার চাকরির জায়গাটা অনেক অংশে কিন্তু এগিয়ে থাকবে, কারণ আপনার ফ্রেন্ড যেখানে বসে আছে আপনি সেখানে অনেক দূর এগিয়ে গিয়েছেন। তাহলে আপনার ক্ষেত্রটা অনেক আগে রেডি হয়ে গেল। তাহলে শুরুটা করতে হবে আমাদের খুব দেখবেন আপনার এডুকেশন আমাদের কোয়ালিফিকেশনের ঠিক 3rd সেমিস্টার বা 4th সেমিস্টার পর থেকে শুরু করলে একটা ভালো জায়গা যাওয়ার সবচেয়ে উপযোগী হয়ে যায় সবাই। ওকে স্যার, ধন্যবাদ। স্যার,
আপনি যদি আমাদের স্টুডেন্টদেরকে একটু জানিয়ে দিন যে টেকনোলজি পল্লীতে যদি তারা ট্রেনিং করে তাহলে তারা কি কি সুবিধাগুলো পেতে পারে। টেকনোলজি পল্লীতে বললাম আমাদের যারা মেন্টর আছেন, যারা ট্রেনার আছেন, তারা সবাই খুব এক্সপেরিয়েন্স পার্সন, ইন্ডাস্ট্রিতে অনেক দিন যাবত কাজ করছে, অনেক ন্যাশনাল ওয়াইডে কাজ করেছে, সেন্ট্রাল জোনালে কাজ করেছে, বিভিন্ন প্রজেক্টে কাজ করেছে, ন্যাশনাল ডেটা সেন্টারের মতো বড় বড় প্রজেক্টে কাজ করে এসেছে। সো অনেক বেশি এক্সপেরিয়েন্স পার্সনদের সাথে থেকে ওরা কাজ করার জায়গাটা কিন্তু অনেক বেশি পাবে, যেটা অন্যদের চেয়ে অনেক বেশি আমরা কাজ করি, কারণ আমাদের প্ল্যাটফর্মটা শুধুই নেটওয়ার্কিং। সো আমরা জানি একটাকে নিয়ে কাজ করলে কোয়ালিটিটা হয় এনশিওর, সেজন্য আমরা এই একটা জায়গা থেকে সবচেয়ে বেশি ইনশিওর করি যে আমরা শুধু কোন নেটওয়ার্কিং সিস্টেম, নেটওয়ার্কিংয়ের সবগুলো প্রোডাক্ট নিয়ে আমরা টেকনোলজি পল্লী কাজ করি। সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টের পিওর কোন নেটওয়ার্কিং একটা ফ্লেভার হাতে ধরে কাজটা পাবে, কারণ আমরা প্রতিটি স্টুডেন্টকে একটা করে ডিভাইস মার্কেটিংয়ে প্রোভাইড করছি এবং প্রতিটা ক্লাস যতটুকু ক্লাস ততটুকুই আমরা তাদেরকে স্লাইডের মাধ্যমে প্রতিটা জিনিস তাদেরকে প্রোভাইড করছি, যার কারণে সে বাসায় গিয়ে বা ক্লাসে এসে অনেক বেশি মানে খাতার পর খাতা, বিস্তার পর বিস্তার লেখার কোনো দরকার হয় না। তার সাথে তার কেরিয়ার গাইডলাইন, তার সিভিটা কীভাবে রাইটিং করতে হয়, কারণ সিভি রাইটিং আমরা সবাই জেনারেলি যেভাবে করে ওইভাবে না, বা বিডি জবসের ফরম্যাটের মতো আমাদের সিভিগুলো হয় না। তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা সিভিগুলো রেডি করি, তারপরে ওদেরকে প্রেজেন্টেশন নেই, তারপরে ওদেরকে প্রতি ক্লাস 2টা ক্লাস পর আমরা মুখেই ওদেরকে ভাইবে নিই। দেখেন আমরা ক্লাসের মধ্যে আপনাকে কতটা এক্সপার্টাইজ করে ফেলি, এই জন্য আমাদের স্টুডেন্টরা অনেক বেশি সুবিধা পায় জব প্লেসমেন্টে। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন যে কী পরিমাণ টেকনোলজি পড়লে জব প্লেসমেন্ট, তার একটা বড় কারণ হচ্ছে আমরা কোয়ালিটির সাথে কখনোই হার মানি না। কারণ আমরা একটা কথা সবসময় বলি, আমরা ভাই কোয়ান্টিটি দরকার না, হাজার স্টুডেন্ট দরকার নেই, কম সংখ্যক স্টুডেন্টকে কোয়ালিটিফুল কাজ শিখাতে পারলে ওরাই আমাদের একটা বড় মার্কেটিংয়ের জায়গা হয়ে যাবে, বা ওই জায়গাটা ওরা তৈরি করে দিবে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ সকল স্টুডেন্টদেরকে যারা বর্তমানে লাইভে আছেন, আমাদেরকে দেখছেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিলেন। দেখা হবে আপনাদের সাথে আগামী লাইভে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই টেকনোলজি পল্লীর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।